উসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সালের ফাঁসি হচ্ছে। বিএনপি দলের মুখোশ উন্মোচন হলো আজ। শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ পর্যন্ত বিএনপি ফেঁসে যাচ্ছে। ফয়সাল করিম গ্রেফতারের পর বেরিয়েছিল। এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার হওয়ার পর তার ফাঁসির আদেশ হয়েছে। রিমান্ডে অনেকের নাম স্বীকার করে অনেক রাজনৈতিক দল বিপদের মুখে পড়েছে। এবার আইসিইউ রুম থেকে দেখে এসে সাংবাদিকদের সামনে দুঃসংবাদ দিলেন হাসনাত আব্দুল্লাহ। আজকে শরীফ ওসমান হাদির যে মৃত্যুর গুলিটা কানের নিচ দিয়ে ঢুকে ব্রেইনে স্পর্শ করেছে, এখানে ড্যামেজ হয়েছে এবং এখানে ফুলে আছে, ব্রেন ফুলে আছে। ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করেছে। ঘটনাটা সত্য, একেবারে প্রথম থেকেই এটাকে নিয়ে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা মনে হচ্ছে আপাতত ব্যর্থ। 48 ঘন্টার মধ্যে ওসমান হাদির হামলাকারীকে ধরতে না পারলে সোমবার থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির উপর হামলার প্রতিবাদে 15 ডিসেম্বর সর্বদলীয় প্রতিরোধ সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে। রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে ও মিছিলে অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এদিকে 27 ঘন্টা পরে গ্রেপ্তার হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির খুনি। সবশেষে ফেঁসে যাচ্ছে জামাতি ইসলামী ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। সন্ধ্যার পর বেরিয়ে আসলো আরো ভয়ানক তথ্য। অনেক তথ্য পাওয়া গেছে উসমান হাদি মামলার, এবং প্রধান আসামি গ্রেপ্তার হয় সেই আসামির ফাঁসি হচ্ছে আজ। রিমান্ডে অনেক তথ্য স্বীকার করেছে। হে দর্শক শ্রোতা, আপনারা উসমান হাদি মামলা নিয়ে যতগুলা কনফিউশন আছে আপনাদের মনে, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি নিউজ প্রতিবেদনে। উসমান হাদির সাথে কি হয়েছিল এবং সেই আসামি ফয়সাল, সে তার নিজের মুখে অনেক নেতাকর্মীদের নামও স্বীকার করে। বিএনপি দল একটা বিপদের মুখে পড়ে, সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। হাদির উপর গুলি চালানো যুবক আসলে কে? পাশের রাষ্ট্রের চর, পলাতক স্বৈরাচারের লোক, নাকি হাদিরই ব্যক্তিগত শত্রু? কে এই মুখোশধারী যুবক? সিসিটিভি ফুটেজ আর গোপন সোর্স থেকে বেরিয়ে এলো ভয়ানক তথ্য। যে ছেলেটি গত 2 সপ্তাহ ধরে হাদির নির্বাচনী প্রচারণায় ছায়ার মতো লেগেছিল, মাস্ক পরা সেই ছেলেটির আসল পরিচয় জানলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। কে এই ফয়সাল? কেন সে হাদির এত কাছে এসেছিল? আর কেনই বা ভারত থেকে আসা সেই 80 জন কিলার স্কোয়াডের কথা ধামাচাপা পড়ে যাচ্ছে? আজ আমরা ব্যবচ্ছেদ করব সেই অন্ধকার ষড়যন্ত্রের, যা স্তব্ধ করে দিতে চেয়েছিল 24-এর বিপ্লবের অন্যতম হুঙ্কার শরীফ ওসমান হাদিকে। 2024-এর জুলাই মাসে ফিনিক্স পাখির মতো যে কয়েকটি নাম উঠে এসেছিল, তার মধ্যে অন্যতম শরীফ ওসমান হাদি, যার গলা রগ ফোলানো স্লোগান কাঁপিয়ে দিত ফ্যাসিবাদী সরকারের মসনদ। কিন্তু 5 আগস্ট হাসিনা পালানোর পরও কেন থামেনি ষড়যন্ত্র? কেন হাদিকে বারবার বলা হচ্ছিল তোমার বাড়িতে আগুন দেয়া হবে, তোমাকে জ্বালিয়ে মারা হবে? গত 13 নভেম্বর গভীর রাতে হাদি ফেসবুকে লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সারমর্ম হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তিনি জানতেন তাকে টার্গেট করা হয়েছে। তিনি জানতেন ইনসাফের এই লড়াইয়ে তার রক্ত ঝরতে পারে। তিনি বলেও ছিলেন, এক হাদিকে হত্যা করা হলে তৌহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন। কিন্তু প্রশ্ন হলো, এই হত্যা চেষ্টার ব্লুপ্রিন্ট আসলে কোথায় তৈরি হয়েছিল? দিল্লি, ঢাকা, নাকি আমাদেরই খুব কাছের কোনো রাজনৈতিক কার্যালয়ে? ঘটনাটি ঘটে শুক্রবার জুমার নামাজের ঠিক পরে বিজয়নগর এলাকা। কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে খাবেন, কিন্তু তার আগেই মোটর বাইকে আসা সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি করে। গুলিটি লাগে সরাসরি মাথায়। কিন্তু কারা ছিল এই বাইকে? এখানে আসছে সবচেয়ে বড় টুইস্ট। ইনকিলাব মঞ্চের সদস্য এবং প্রত্যক্ষদর্শীরা যে তথ্য দিচ্ছেন তা হারহিম করা। হামলাকারীদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে, যার নাম নাকি ফয়সাল। কে এই ফয়সাল? এক ইউটিউব চ্যানেলের অনুসন্ধানে বলা হচ্ছে, ছবির এই মাস্ক পরা এই ব্যক্তি নাকি আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই ফয়সালই নাকি গত 2 সপ্তাহ ধরে হাদির প্রচারণায় অংশ নিচ্ছিল। ভাবা যায়, যাকে মারবে তার সাথেই হাসি মুখে প্রচারণায় অংশ নিচ্ছে খুনি। একে কি বলে আস্তিনের সাপ?
তবে সাংবাদিক জুলকার নাইন শায়ের তার ফেসবুকে এক ভয়ানক তথ্য ফাঁস করেছেন। তিনি দাবি করেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো ভয়ঙ্কর কিলারকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে। এদের টার্গেট দেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের হত্যা করে নির্বাচন বানচাল করা এবং দেশকে অস্থিতিশীল করা। জুলকার নাইন আরও দাবি করেছেন, পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার তত্ত্বাবধানে আন্ডারওয়ার্ল্ডের কিলাররা নিয়মিত কনফারেন্স করছে। পিচ্চি হেলাল, মুকুল, লেদাল লিটন এরা নাকি নিয়মিত যোগাযোগ রাখছে একে অপরের সাথে। এদের মিশন একটাই, হত্যাকাণ্ড এবং নৈরাজ্য। হাদির ওপর হামলা কি সেই বৃহত্তর পরিকল্পনারই অংশ? চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকী স্পষ্ট করেই বলেছেন, এটা কনভিক্টেড খুনি হাসিনার কাজ। তিনি ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছেন। ফারুকের মতে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এর চড়া মূল্য দিতে হবে। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেছেন, আবরার ফাহাদ থেকে ওসমান হাদি, লড়াইটা এক। আধিপত্যবাদের বিরুদ্ধে এই সংগ্রাম আজীবন চলবে। প্রিয় দর্শক, ওসমান হাদির উপর এই হামলার পেছনের চাঞ্চল্যকর সব তথ্য এবং গভীর বিশ্লেষণ। হাদির উপর হামলার পর সোশ্যাল মিডিয়ায় এবং চায়ের টেবিলে উঠে আসছে নানান রাজনৈতিক সমীকরণ। কেউ কেউ আঙুল তুলছেন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের দিকে, কারণ ঢাকা ৮ আসনে হাদির জনপ্রিয়তা মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতার জন্য অস্বস্তির কারণ হতে পারে। কিন্তু আসলে কি তাই? বিশ্লেষকরা বলছেন, মির্জা আব্বাস একজন পোর খাওয়া রাজনীতিবিদ। তিনি জানেন এই মুহূর্তে হাদির মতো একজন জনপ্রিয় ছাত্রনেতা, যিনি জুলাই বিপ্লবের আইকন, তার উপর হামলা করা মানে নিজের পায়ে কুড়াল মারা। এটা হবে পলিটিক্যাল সুসাইড বা রাজনৈতিক আত্মহত্যা। বিএনপির এখন সেই জলুস নেই যে তারা এমন একটা রিস্ক নেবে, বরং হাদির ওপর হামলা হলে বিএনপি উল্টো চাপে পড়বে। এটাই স্বাভাবিক। তাই মির্জা আব্বাস জেনে শুনে বিষপান করবেন, এটা বিশ্বাস করা কঠিন। অন্যদিকে জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবির কিন্তু হাদিকে নিয়ে বেশ ইতিবাচক। তারা হাদির চিকিৎসার জন্য রক্ত দেওয়া থেকে শুরু করে হাসপাতালের বারান্দায় ভিড় করেছে। অনেকে বলছেন, জামায়াত চাইছে জুলাই বিপ্লবের এই ক্লিন ইমেজের তরুণদের নিজেদের দিকে টানতে এবং তাদের সমর্থন দিতে। এতে করে জামায়াতের রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ে। সাদিক কায়েমের বিপরীতে তারা হাদিকে বেশি প্রেফার করছে বলে শোনা যায়। ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করেছে, ঘটনাটা সত্য। এবং যেভাবে একেবারে প্রথম থেকেই এটাকে নিয়ে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা মনে হচ্ছে আপাতত ব্যর্থ। বিএনপি ওই ফাঁদে পা দেয়নি। আজকে মির্জা আব্বাসের বক্তব্য দেখলাম দুইটা, যে এটা হাদির উপরে হামলা না, এটা হচ্ছে স্বাধীনতা গণতন্ত্রের উপর হামলা। তিনি আরো বলেছেন যে হাদির সমর্থকরা না, অন্যরা উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, অন্যরা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে আমাকে ঘিরে। তার মানে হাদির সমর্থকরা না, যারা করেছে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে, তারা অন্য কেউ। এই অন্য কেউ আমি বললাম তো, এটাও তদন্ত করা দরকার। কারা তারা, কি তাদের উদ্দেশ্য? যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা মানুষ, তখন সহানুভূতি থাকবে, আবেগ থাকবে, কান্না থাকবে, তখন ভুয়া ভুয়া শব্দ কিভাবে আসে এটা আমাকে বোঝান। তার মানে হাদি মারা যাক, এবং তখন এটা বিএনপির ঘাড়ে, বিএনপির আপাতত মির্জা আব্বাস যেহেতু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকার, তার ঘাড়ের উপর চাপাই দিয়ে বিএনপির উপর দোষারোপ করা। খেয়াল করেন, তফসিলের আগে একটা অবস্থা ছিল বিএনপি নির্বাচন চায়, তারা সংস্কার চায় না, গণভোট চায় না বলে একঘরে করার চেষ্টা করা হয়েছে। সেখানেও বিএনপি অত্যন্ত ধৈর্যের সাথে কিন্তু সব মোকাবেলা করছে। মানে এদের কাছে মানে বিএনপি কিছুই না। তারা মনে করছে যে জনসমর্থনহীন আওয়ামী লীগের যেমন অবস্থা, বিএনপিরও মনে হয় তেমন অবস্থা। বিএনপিকে তারা ধাক্কা দিয়ে ওই আওয়ামী লীগের মতন ধরাশায়ী করার চেষ্টা করছে, কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেয়নি, চুপচাপ থাকছে। আচ্ছা ঠিক আছে, নির্বাচনের কথা এখন না হয় বললাম না, আসছে সময়, আসছে সময় এমন আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস না, তার ক্যাবিনেটের প্রায় অধিকাংশ বললো যে আমরা আর থাকতে চাই না বাবা, আমরা বেরোতে বলে বাঁচি। সমস্ত IMF বললো সাহায্য হবে না। বড় বড় বিদেশি বিনিয়োগকারীরা বলতেছে আমরা অনির্বাচিত সরকারের সাথে কোনো বিনিয়োগ চুক্তি করি না, আমরা নির্বাচিত সরকারের সঙ্গেই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করি। যার কারণে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ও বিনিয়োগ শূন্য, জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে। এটা দেখেন প্রথম আলোর জরিপেই আসছে।
ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অস্ত্রোপচার শেষে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে এভার কেয়ার 13 সদস্যের মেডিকেল বোর্ড। এক বিবৃতিতে বোর্ড জানায় হাদির ফুসফুসে আঘাত আছে। এখন তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শনিবার হাদির খোঁজ নিতে যাওয়া রাজনৈতিক নেতারা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি প্রথম দফা অস্ত্রোপচারের পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে। চিকিৎসায় 13 জন বিশেষজ্ঞের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, মস্তিষ্ক সহ নানা জটিলতায় অত্যন্ত সংকটাপন্ন ওসমান হাদি। পরিবারকে জানানো হয় হাদির ফুসফুসেও আঘাত আছে। এই মুহূর্তে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। শনিবার সকাল থেকেই এভার কেয়ারে আসতে থাকেন রাজনৈতিক দলের নেতারা। গণমাধ্যমে তারা দাবি করেন, নির্বাচন সামনে রেখে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ। এর প্রথম শিকার ওসমান হাদি। এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও জানান তারা। নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। যেই হাদি একা বাংলাদেশকে প্রেজেন্ট করেছে, যেই হাদি একা জুলাইকে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রতিষ্ঠিত করেছে, সেই হাদির উপর আক্রমণ করে জুলাইকে তারা দমিয়ে দিতে চেয়েছে। সবার মধ্যে একটা ভয় ছড়ানোর চেষ্টা, যারা চায় বাংলাদেশে নির্বাচন না হোক, বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতি ফিরে না আসুক, তারাই আজকে হাদির উপরে এই আক্রমণ করেছে বলে আমরা মনে করি। হাদির উপর হামলা মানে জুলাই সমর্থনকারী সকলের উপরই হামলা। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন নেতারা। এই আক্রমণ শুধু হাতির উপরে না, আমাদের সকলের উপরে, কারণ এটা আমরা ধরেই নিতে পারি শুরু মাত্র, কিন্তু এই শুরু থেকে আমরা অন্য কোথাও এটা যেতে দিতে পারি না। সরকারের অনেক বড় দায়িত্ব আছে। সরকারের দায়িত্ব ছিল হাদির উপরে যেন এই ধরনের আক্রমণ হতে না পারে। এইটা একটা প্রচেষ্টা, আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে, তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত। তো এই ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন এবং জুলাইয়ের ঐক্য নষ্ট করে যদি দেশে বিভাজন সৃষ্টি করেন, এই দেশে কিন্তু কেউ নিরাপদ হবে না। কাজে ওই ফেসিবাদী শক্তির প্রশ্নে আমরা যেন আপোষহীন থাকি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। দুপুরের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে দেখতে এভার কেয়ারে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসকদের তিনি হাদির সুচিকিৎসা নিশ্চিতে জোর। হাদির পরিবারের সন্দেহকারীদেরকে এই নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে দেখছিলাম হাদির বোনের একটা ক্লিপ তারা প্রকাশ করেছে। সেখানে দেখবেন হাদির বোন ভারতীয় গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগ থেকে মির্জা আব্বাস সবাইকে সন্দেহ করছেন। আর সবচেয়ে তীব্র সন্দেহ মির্জা আব্বাসের দিকেই, কারণ তারা নাকি জিয়াউর রহমানকেও বাঁচতে দেয় নাই, ওসমান হাদিকে কি করে বাঁচতে দেবেন। বাংলাদেশে যে কোনো গুরুতর ঘটনা ঘটলেই যেমনটা ঘটে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোকে, মানে তার পছন্দের 3টি রাজনৈতিক দলকে, বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দকে তার যমুনায় ডেকে নিয়ে যান। সেই ঘটনাটি ঘটেছে শনিবার, শুক্রবারে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর। ওসমান হাদির পরিবারের সদস্যদেরকেও যমুনায় ডাকা হয়েছিল এবং সেই শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন 3 দল, বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। প্রধান উপদেষ্টা বলেছেন যে অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে নিশ্চিতভাবেই রাজনৈতিক দলগুলোকে, মানে এই 3টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ এ এক গভীর ষড়যন্ত্রের অংশ। প্রধান উপদেষ্টার দফতরে গিয়ে, মানে যদিও বা এই 3 দলই জুলাই অভ্যুত্থানকে সমুন্নত রাখতে এবং এর পেছনে যাতে কোনো ষড়যন্ত্র ঘটতে না পারে, একে নস্যাৎ করে দিতে, সেজন্য যদিও বা তারা ঐক্যের ওপরে জোর দিয়েছেন, ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন, কিন্তু রাজপথে এবং মানে আলাদা আলাদা পরিস্থিতিতে ওসমান হাদির ঘটনা নিয়ে যেমন জামায়াতে ইসলামী এবং ওসমান হাদির দল সরাসরি বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশ করছে না, মানে সরাসরি মির্জা আব্বাসকে এই খুনের জন্য দায়ী করে ফেলছে। অন্যদিকে বিএনপির নেতৃবৃন্দ এখন বলে দিয়েছেন যে মির্জা আব্বাসের ওপর ঢাকা মেডিকেল কলেজে যেই মব সৃষ্টি করা হয়েছিল, তিনি যখন সৌজন্য প্রকাশ করতে তার আসনের প্রার্থী ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন, এরকম মব শব্দটাই ব্যবহার করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে বিএনপির সকল শীর্ষ নেতৃবৃন্দ, এবং তারা বলছেন এই মব বিএনপি আর বরদাস্ত করবে না। এই মবক্রেসির রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, মবক্রেসির রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর রুহুল কবির রিজভী আহমেদ সরাসরি জানিয়েছেন এই হত্যা প্রচেষ্টার পেছনে জড়িত আছে জামায়াত শিবির। এই যখন অবস্থা, তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস
তার গড়ে দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি তারা আওয়ামী লীগের দিকে দোষের তীর ছুড়ে দিতে চাইলেও এবং আওয়ামী লীগের বিপক্ষে ঐক্যবদ্ধ হওয়া এ সময়ে কত জরুরি, আওয়ামী লীগ কত ভয়ঙ্কর হয়ে উঠেছে এমন একটা বয়ান হাজির করতে চাইলেও সম্ভবত রাজপথে নির্বাচনের আগে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি আর যে অবিশ্বাস বিএনপি জামায়াতের মধ্যে, তাতে এই ঐক্য প্রচেষ্টা তেমন সফল হয়তো হবে না। প্রধান উপদেষ্টা যমুনায় বসে 3 প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলেছেন ওসমান হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। এখানে দেশের বর্তমান অবস্থা এবং উসমান হাদির মামলা নিয়ে কথা হয় এবং অনেক প্রতিবেদন তুলে ধরা হয়েছে। দর্শক শ্রোতা, উসমান হাদির মামলার বিষয়ে প্রধান আসামির অনেক তথ্য এখানে আপনাদেরকে দেখেছি। সেই তথ্যগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং উসমান হাদিকে নিয়ে আপনার মন্তব্য কি, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।